দেখুন, স্বাধীনতার পর থেকে নির্বাচন কমিশন চিরকাল সংবাদ মাধ্যমকে পাশে নিয়ে সুষ্ঠু ভোটের প্রচার করে নির্বাচন সংক্রান্ত নানা তথ্য জনগণকে সরবরাহ করে এবং এসআইআর ধরনের বড় কোনো প্রক্রিয়া চললে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছয়। এসআইআর নিয়ে যখন সাধারণ মানুষের, আপনাদের মনে এত প্রশ্ন, সর্বস্তরে এত বিভ্রান্তি, তখন এই বিচিত্র জাতীয় নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের সঙ্গে ক্রমশ যেন দেয়াল তুলে দিচ্ছে। ভাবতে পারেন, নবান্নের মতোই এবার নির্বাচন কমিশন একেবারে প্রায় একই রকমভাবে তাদের অফিসে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন দফতরে ভ্যান্ডালিজম করল শাসক দলের কিছু নেতা এবং তৃণমূলপন্থী সংখ্যায় সামান্য কিছু বিএলও। এই গত সোমবার কমিশনের নিরাপত্তা সুনিশ্চিত করার নামে এই অব্যবস্থার শিকার হলেন কারা জানেন? সাংবাদিকরা। তার মানে কি? একেবারে পরিষ্কার প্রশ্নে আসব, এই নির্বাচন কমিশন সংবাদ মাধ্যমের কাছ থেকে নিজেদের ব্যর্থতা লুকোতে চাইছে। সলিলদা কি বলেন? সুমন, তোমার এই প্রশ্নটা আমি একটু পরে দিচ্ছি, আমার একটু সময় দিও। দেখো, প্রথম থেকেই কিন্তু এসআইআর এর যে ভূমিকাটা গত বাই অ্যান্ড লার্জ এক মাসও হয়নি। আমার যেন মনে হচ্ছে এরকমভাবে এসআইআর প্রক্রিয়াটা এত ল্যাকাডাইসিক্যালি স্কেচি, আনপ্ল্যান্ড, অবৈজ্ঞানিক এবং এটা কোনো মানে আগের থেকে কোনো ব্যবস্থা নেই, যেন খুব হঠকারিতার সঙ্গে করা হয়েছে এবং খুব হারিডলি চলছে, সমানে চলছে। প্রথমে দেখো, এই বিএলওদের অবস্থা কিন্তু স্যান্ডউইচড একদম। কারণ বিএলওরা প্রথমে বলেছিল শিক্ষকরা হবে, তারপরে কি হলো, আইসিডিএস কর্মী, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, যারা যাকে পাচ্ছে তাকে দিয়ে বিএলও দাঁড় করিয়ে দিচ্ছে। শৈলা, আপনার মনে থাকবে বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল যে স্থায়ী সরকারি কর্মী ছাড়া করানো যাবে না। এটা জবরদস্তি মানে করিয়ে ফেলছে, করে দিচ্ছে। কারণ এটাকে বাস্তবায়িত করার কোনো ইচ্ছে আমার মনে হয় না ইসিআই এর আছে বলে, নির্বাচন কমিশনের আছে বলে। এক নম্বর, এর মধ্যে নেতা গিয়ে অভিষেক ব্যানার্জি বলে দিল গাছে বেঁধে রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? সরকারি কর্মচারী, পরে এসআইআর হোক আর যাই হোক, পরে কিন্তু আমার কাছেই আসতে হবে, কারণ আপনারা সরকারি কর্মচারী। তাহলে এদের যে স্যান্ডউইচ অবস্থা, এর সাথে সাথে তুমি যেটা বললে, এই গত সোমবারের ঘটনা, বিএলও অধিরক্ষা কমিটির নামে বাই অ্যান্ড লার্জ 4 জন বিএলও ছিল, বাকি সব শাসক দলের নেতা কর্মীতে ভর্তি। তারা ঢুকে গেল, বাইরের সংবাদ মাধ্যমের নিষেধ, প্রবেশ বন্ধ, কেউ ঢুকতে পারছে না। তাহলে কি এসআইআর করার জন্য বা এসআইআর সঠিকভাবে হচ্ছে না বলে আসল খবরটা সাংবাদিকদের কাছে লুকোতে চাইছে ইসিআই? যেমন 12 তলায়, নবান্নর 12 তলায় যেমন সাংবাদিকদের কনফাইন করে রাখা হয়, কোন সংবাদ মাধ্যমের কাছ থেকে সংবাদ মাধ্যমে যে খবর যাতে না যায় সেটাকে সাপ্রেস করার জন্য যে ব্যবস্থা, এখানেও সেই ব্যবস্থা জারি করার একটা অদম্য প্রচেষ্টা চলছে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি এসআইআর, দেখো এসআইআর কি, এসআইআর হোয়াট ইজ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বলো? এটা তো জানলাম আমরা সব সংবাদ মাধ্যমের কাছ থেকে, এক এক করে আমরা জানলাম। আমাদের কিন্তু শুরু হওয়ার পরে আস্তে আস্তে আমরা সংবাদ মাধ্যমের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছিলাম। আজকে আমরা, তুমি প্র্যাগমেটিক্যালি চিন্তা করো, বাস্তবগতভাবে, বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে কিন্তু এসআইআর আমার মনে হয় অত্যন্ত অবৈজ্ঞানিকভাবে চলছে এবং এটা কতটা বাস্তবায়িত হবে আলটিমেটলি সে সম্পর্কে আমার সন্দেহ আছে। আমার কেন অধিকাংশ জনসাধারণের মনে আজও কিন্তু সন্দেহ আছে, কারণ বিএলওরা স্যান্ডউইচড হয়ে গেছে। আজকে বিএলওরা মারা যাচ্ছে এবং প্রথম থেকে বলেছে বিএলওদের ম্যান মার্কিং করতে হবে, বিএলওদের পেছনে একটা করে বিএলএ, এবং সমস্ত জায়গায় আমি দেখছি সেখানে শাসক দলের কর্মীরাই সঙ্গে সঙ্গে যাচ্ছে, তারা যেখানে টিক দিচ্ছে সেখানে টিক সই করতে হচ্ছে। আমার বাড়িতেও তাই হয়েছে। বেশ, আমি জানি প্রত্যেকে বলতে আগ্রহী, কিন্তু আমি বলছি সলিলদার কথা প্রায় হুবহু আজকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এবং এই জ্ঞানেশ কুমার এবং দিল্লিতে বসে জ্ঞান দিলে চলবে না, এতটাই আক্রমণাত্মক ছিলেন রাজ্য বিজেপির
সভাপতি। আমি দ্রুত একবার দেখে নিই শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, তারপর এই আলোচনায় অবশ্যই আসবো। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে অমিত শাহ কিংবা বিজেপির যোগসাজশের অভিযোগে নিত্যদিন আক্রমণ শানায় বিরোধীরা। শুক্রবারও তাঁর সঙ্গে দেখা করে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। The meeting by telling him that Mr. Kumar and the Election Commission of India have blood on their hands. কিন্তু যে বিজেপি এতদিন জ্ঞানেশ কুমারের পক্ষে দাঁড়িয়ে পাল্টা তৃণমূলকে আক্রমণ করত, শুক্রবার সেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে জ্ঞানেশ কুমার সম্পর্কে শোনা গেল কড়া বক্তব্য। আজকে এই পরিস্থিতির মধ্যে ইসি যদি, ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে মানে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। নানা জায়গা থেকে অনিয়ম ভয় দেখানোর অভিযোগ ওঠার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এসআইআর কি ঠিকভাবে সম্পন্ন হবে? শুক্রবার শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য জল্পনার উস্কে দিয়েছে। বহু ক্ষেত্রে যাদের বিরুদ্ধে এফআইআর হওয়ার কথা ছিল, কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি, আর তার জন্য এখানে কিছু মানুষ মনে করেছে আমরা যা খুশি করতে পারি। এই অবস্থার পরিবর্তন করতে হবে। যে যারা কাজ করছেন তাদের নিরাপত্তার দায়িত্ব ইসিকে নিতে হবে। ফোনে কোনো কাজ চলবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে কলকাতায় এসে অফিসে বসতে হবে, বর্ধমানে যেতে হবে, দক্ষিণ 24 পরগনায় যেতে হবে, ডায়মন্ড মডেল যেখানে চলছে ডায়মন্ড হারবারে গিয়ে দেখুন কিভাবে বিএলওদের অবস্থা তৈরি করা হয়েছে। এসআইআর যখন শেষ লগ্নে, তখন হঠাৎ করে বিজেপির রাজ্য সভাপতির গলায় জ্ঞানেশ কুমার সম্পর্কে কড়া বার্তা কেন? নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞান গর্ব দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। নির্বাচন কমিশনকে আসতে হবে, এখানে জ্ঞানেশ কুমারকে আসতে হবে। দিল্লি থেকে একজন অফিসার পাঠিয়ে দিলাম আর তারপরে ওপর থেকে বসে মনিটরিং করলে চলবে না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অন্যান্য রাজ্যের থেকে আলাদা। দেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিজেপি রাজ্য সভাপতির এই ক্ষোভ কিসের ইঙ্গিত? শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, শ্রমিক ভট্টাচার্য এটাও যোগ করতে পারতেন যে জ্ঞানেশ কুমারের বদলে জ্ঞানেশ ভারতীকে জেলায় জেলায় তার প্রতিনিধি হিসেবে পাঠালে হবে না, আর যোগ স্যাপার। কিন্তু মানে আমি বলছি যে ভাষায় কার্যত বিরোধী দল, মানে এ রাজ্যের শাসক দল আক্রমণ করছিল জাতীয় নির্বাচন কমিশনকে, আজকে এ রাজ্যের বিরোধী দল এবং কেন্দ্রের শাসক, হ্যাঁ, এই রাজ্যের শাসক দলের অভিযোগ যে দল সম্পর্কে যে যাদের কথায় নির্বাচন কমিশন ওঠে এবং বসে, তাদের এই আগ্রাসনের কারণটা কি বলে মনে হয়? সুমনদা, মানে রাজনীতিতে না টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন এসআইআর শুরু হয়েছে তখন আপনি ইলেকশন কমিশনের দায়িত্ব নিয়েছিলেন, আর এখন যখন মাঝপথে বুঝতে পারছেন 4-5টা ইলেকশনের মতন নির্বাচন কমিশন তার মতন করে একটা দায়িত্ব, যা তার দায়িত্ব পালন করে শেষ করে দিতে চাইছে, কাজটা শেষ করে দেওয়াটাই এখন প্রধান, যেমন তেমন করে, যেটা নির্বাচনের সময় হয় সব সময়। ফলে এইবার বুঝতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য কেন সেদিন নীরব ছিলেন? যেদিন ওই রাজ্যের 4জন ইয়ারও তাদের বিরুদ্ধে এফআইআর করেনি, তখন আপনারা চুপ করেছিলেন। আমার প্রশ্ন ছিল, যখন 1000 ডেটা অপারেটরকে যখন ফাইল পাঠিয়েছে দিনের পর দিন, 1000 ডেটা অপারেটর, যেটা বিহারেও ডেটা অপারেটর দিয়েছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, তখন আপনি চুপ করেছিলেন কেন? দিনের পর দিন যখন আমরা প্রশ্ন তুলেছি যে এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেখানে, সেখানে প্রত্যেকটা জেলাতে অবজারভার নিয়োগ না করে ইলেকশন কমিশন কি করে এসআইআর দায়িত্ব নিল, সেদিন কি করে ইলেকশন কমিশন, মানে আপনারা চুপ করেছিলেন। আজকে যখন বুঝতে পেরেছেন তৃণমূল কংগ্রেস পুরো এসআইআর উপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, তাদের মতন করে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা তৈরি করছে, তখন আপনারা কাঁদছেন। আপনাদের এই কান্নার কোনো দাম নেই। সিএসকে ইন পার্সন ডেকে পাঠালো, আবার 7 দিন টাইম দিল, সাসপেনশনটা রইল, এফআইআর করলো না। তারপরেও কিন্তু আবার ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সে কিন্তু চুপচাপ রইল, কোনো অ্যাকশন। এই যে বিহার সরকার অফিসিয়ালি হচ্ছে ইলেকশন কমিশনকে কোঅপারেট করেছে, এখানকার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন
যে পরে কোঅপারেট করব, এখন শুনবো না। এটা থেকেই তো স্পষ্ট যে রাজ্য সরকার পদে পদে এখানে কোঅপারেট করেনি। তোমরা কি অন্য রকম কিছু এক্সপেক্ট করেছিলে? করেনি বলে এই বিশ্বনাথ ভুলে গেছেন। আমরা ডে ওয়ান থেকে বলে এসেছি এটা করে গেছেন যে এই রাজ্য সরকারকে ক্ষমতায় রেখে এখানে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা এবং আমি বলছি যে এই ফ্যাক্টটা নিশ্চয়ই কেউ ভুলে যাননি যে ওখানে এনডিএ সরকার ছিল বিহারে, যেখানে মানে ওই শঙ্কুরি ভাষায় ডবল ইঞ্জিন সরকার, সুতরাং সেখানে অসহযোগিতা বা প্রশ্ন না এক সেকেন্ড অসহযোগিতা বা প্রশ্ন তোলার জায়গা ছিল না। এখানে বিরোধী দল প্রশ্ন তুলবে, এটা তো স্বাভাবিক, এটা প্রত্যাশিত। এই সরকারের পদক্ষেপের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোথায় গেছে? কটা ব্যবস্থা নিয়েছে? না না, পলিটিক্যালি বলার কথা বলছি না। যেটা বলছি দেখো, বিহারে যে পদ্ধতিতে নির্বাচন কমিশন কাজ করেছে আজকে এখানে করতে পারছে না, যে এক্সপেকটেশন ছিল আপনাদের জন্য হচ্ছে না, যে অনেক প্রশ্নের কথা বলেছে তৃণমূল কংগ্রেস করতে দিচ্ছে না, নির্বাচন কমিশন কত প্রশ্নের কথা বলেছে। আমি শুধু একটু শঙ্কুর সঙ্গে যোগ করে দিই, আজকে কিন্তু আমি শ্রমিক ভট্টাচার্যকে বলতে শুনিনি, মানে শ্রমিক ভট্টাচার্য একবারও বলেননি যে এই সরকার নির্বাচন কমিশনের সঙ্গে অসহযোগিতা করছে। তিনি বলছেন যে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে জ্ঞান দিলে হবে না, এখানে গ্রাউন্ড লেভেলে তৃণমূল স্তরে যেতে হবে। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য কিন্তু এর দায় কিন্তু তৃণমূলের ওপর চাপায়নি। শ্রমিকরা কন্টিনিউয়াসলি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে ইলেকশন কমিশনকে দিল্লিতে বসে তার পক্ষে বোঝা সম্ভবপর না। এখানকার পদে পদে বিডিও থেকে এসটিও থেকে শুরু করে প্রত্যেক ইয়ারও আমার বক্তব্য এই রিয়েলাইজেশনটা, এই জ্ঞানচক্ষু খোলাটা কখন জ্ঞানচক্ষু খুললো না যখন ঠিক 7 দিন বাকি আছে এই প্রসেসটা শেষ হওয়ার। হ্যাঁ, তো প্রসেস যদি ইলেকশন কমিশন যদি এই টাইমের মধ্যে শেষ করতে না পারে তাহলে আমরা কোন পর্যন্ত যাব? আমি শঙ্কুকে ধরিয়ে দিই, তারপর অরূপের কাছে যাই যে প্রসেস শেষ না হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ আমরা দেখছি না। তার কারণ 90% আমি ডিস্ট্রিবিউশন 100% হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি, 90% আপলোডিং এর কাজ হয়ে গেছে। হিয়ারিং কমপ্লিট হয়নি, আমরা তো বলিনি কিসের হিয়ারিং? তারপরে আরে কি তুমি প্রসেসটাই জানো না? আমি আমার তো বক্তব্য থাকবে, আমি কি চুপ করে বেরোবো? আরে খসড়া তালিকার আগে ঠিক 7 দিন বাকি আছে। আমার একটা ছোট্ট প্রশ্ন, শ্রমিক ভট্টাচার্য দিনের শেষে একটা রাজনৈতিক দলের সভাপতি, সে ইলেকশন কমিশনকে ডাইরেক্ট করে দিচ্ছে যে কোন কোন জেলায় ঠান্ডা ঘরে বসে না থেকে জেলা স্পেসিফিক করে দিচ্ছে। মানে কার্যত বিজেপি যে সুপার ইলেকশন কমিশনার আজকে শ্রমিক ভট্টাচার্য এই স্টেটমেন্ট প্রমাণ করছে। এক, দ্বিতীয়ত আমি সলিলদাকে বহুদিন ধরে চিনি, উনি যখন থেকে পুলিশ কর্তা ছিলেন। সলিলদার মেমোরি ফটোগ্রাফিক, সলিলদার সহকর্মীরাও বলতো। সলিলদার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি কি বলেছেন, অভিষেক ব্যানার্জি কি বলেছেন, সলিলদার একবার মনে পড়লো না যে শুভেন্দু অধিকারী বলেছেন বিহারের মতো মুশকিল হচ্ছে যে অরূপেরও স্মৃতিভ্রংশ হচ্ছে কিনা জানি না। অরূপ পরিষ্কার প্রশ্ন তুললো যে শ্রমিক ভট্টাচার্য কার্যত ডিরেক্ট করছেন জাতীয় নির্বাচন কমিশনকে। আমি বলছি অরূপের একবারও মনে পড়লো না যে বেচারা, আচ্ছা আমি বাক্যটা উইথড্র করছি, শব্দটা বেচারা বলা উচিত নয়, সুশান্ত রঞ্জন উপাধ্যায় নির্বাচন চলাকালীনের মাঝে কে কাকে ডিরেক্ট করছিল জানি না, হেভি ওয়েট নেতা এবং তৎকালীন মন্ত্রী এবং পার্টির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সদল বলে ঢুকে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল, সুশান্ত রঞ্জন উপাধ্যায় পদত্যাগ করলেন। কে কাকে ডিরেক্ট করেছিল অরূপ? না না, ওই আমি আবারও বলছি আজকে নির্বাচন কমিশনের অটোনমিটা তখনই ধ্বংস হয়েছিল যখন নির্বাচন কমিশন ডেপ্লয়মেন্টের রুলটাই বদলে দেওয়া হয়েছিল। দেশের প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সেটা সরিয়ে দিয়ে নিজের ক্যাবিনেট মিনিস্টারকে দিই। ওই জন্যই
আমি ভাবছি ও এরকম না বলে যে সেদিনই ধ্বংস হয়েছিল যেদিন মীরা পান্ডের পর রাজীবা সিনহা কিংবা সুশান্ত রঞ্জন উপাধ্যায়দের আমি চেয়ারে বসিয়েছিলাম। হ্যাঁ, একমত হবেন রাজাগোপালদা? হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে যে যারা গণতন্ত্রের আসল জায়গায় বিশ্বাস করে না, তারা যদি হঠাৎ বলে ওঠে যে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, তাহলে যে বিপদ হয় সেটাই দেখা যাচ্ছে। যখন আপনি স্টেটের নির্বাচন কমিশনকে নিজের লোককে বসাচ্ছেন এবং তাকে যা খুশি বলছেন সে করছে, এবং মামেদের সময় একই ছিল। আমি যদি বলেন যে তাদের লোকেরা সম্পূর্ণ ভিন্ন ছিল, তা কিন্তু না। এরাই আবার বলছে যে কেন্দ্রের জ্ঞানেশ কুমার নাকি অমিত শাহর কাছের লোক। হ্যাঁ, আমি একটাই ইয়ে হচ্ছে ও 370-এর মিনিস্টার হোম অ্যাফেয়ার্সে কাজ করছে, 370 ধারা তুলছে। ও হ্যাঁ, আমি আপনি আমি বলছি, আমি দেখুন এই অবধি ঠিক আছে, কিন্তু এক সেকেন্ড, কিন্তু আমি বলছি এরপর কৌস্তব যদি এই দাবি করতে শুরু করে যে 34 বছর আমরা কি চমৎকার সুষ্ঠু এবং গণতান্ত্রিক একটা নির্বাচন করতাম, তাহলে হাসি চেপে রাখা খুব মুশকিল হবে। একদম মানুষ একবার আমি এইখানে খুব পরিষ্কার আপনাদের সামনে রাখবো যে বিএলও নিয়ে এত কথা হচ্ছে, সেই মানুষগুলো একেবারে অসুস্থ হয়ে পড়ার, আমি বলছি খানিকক্ষণ আগে, একেবারে রাজনীতিকে একপাশে সরিয়ে রেখে সত্যি বিএলওরা অসুস্থ হয়ে পড়ছেন, এটা কিন্তু ফ্যাক্ট। দেখো, রাজ্য জুড়ে এসআইআর এর কাজ চলছে জোর গতিতে। একাধিক বিএলও নির্দিষ্ট সময়ের আগে কাজ সেরে ফেলার জন্য পুরস্কৃত হচ্ছে, আবার কেউ অসুস্থও হয়ে পড়েছে। কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগও উঠছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে। এরই মধ্যে এবার মুর্শিদাবাদের খড়গ্রামের বিএলও জাকির হোসেনের মৃত্যু হলো। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয়। এসআইআর এর চাপে তিনি একটু অসুস্থতায় পড়ে যায়। আর তাছাড়া এসআইআর যে অ্যাপটা দিয়েছে সরকার থেকে, সেই অ্যাপটা খুবই স্লো চলছে, তার জন্য সেই অ্যাপে ঠিকভাবে ফর্ম আপলোড না হওয়ার কারণে খুবই চিন্তিত ছিল এবং ভাবছিল যে কীভাবে টাইমের মধ্যে সেগুলো কমপ্লিট করব, এবং এইসব চিন্তায় সে সবসময় থাকতো, যার কারণে সে অসুস্থ হয়ে পড়ে এবং তার একটা শ্বাসকষ্ট শুরু হয় রাতের বেলায়, তারপর সে তখন মারা যায়। শুক্রবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সামনে বিএলও মৃত্যুর প্রসঙ্গ তোলে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল। বিএলওদের মৃত্যু হয়েছে সেইটার যখন লিস্টটা আমরা শতাব্দী রায় যখন ওনার হাতে জ্ঞানেশ কুমারের হাতে দিচ্ছিলেন, তখনও জ্ঞানেশ কুমারের মুখে হাসি ছিল। তখন আমাদের তরফ থেকে বলা হয়েছে আমরা মানুষের মৃত্যু হয়েছে সেই ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, গম্ভীর বিষয় নিয়ে কথা বলতে এসেছি, আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান, আমরা আপনার হাসি দেখতে আসিনি, এটা অমানবিক ঘটনা, আপনি হাসি বন্ধ করুন। পশ্চিমবঙ্গের পাশাপাশি শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে গুজরাটের মেহসানায় দীনেশ রাভাল নামে এক বিএলওরও মৃত্যু হয়েছে। সেখানেও কাজের চাপেই মৃত্যুর অভিযোগ তুলেছে কংগ্রেস ও শিক্ষকদের সংগঠন। এত ঝটপট কিসের? সময় নাও, ধীরে সুস্থ করো যদি প্রয়োজন হয়, কিন্তু কোনো মানুষের মৃত্যু হবে এই এসআইআর করার জন্য, এর থেকে দুর্ভাগ্যের, এর থেকে নিন্দার, এর থেকে প্রতিবাদের আর কিছু হতে পারে না। গত কয়েকদিনে দেশ জুড়ে একাধিক বিএলওর মৃত্যু হয়েছে, এর মধ্যে 9 জন আত্মহত্যা করেছে। সবচেয়ে বেশি বিএলওর মৃত্যু হয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে 8 জন, বিজেপি শাসিত গুজরাটে 6 জন, উত্তরপ্রদেশে 4 জন ও রাজস্থানে 2 জন বিএলওর মৃত্যু হয়েছে। কেরল এবং তামিলনাড়ুতে 1 জন করে বিএলওর মৃত্যু হয়েছে। বিএলওদের অসুস্থ হয়ে যাচ্ছেন, তাদের প্রতিনিয়ত চাপ, এবং রাজ্য সরকার পরিকল্পিতভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে আজকে বিএলওদের উপর এই চাপ তৈরি করছে। যদিও এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সাফল্য পাবেন না। এরই মধ্যে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের বিএলও বাসুদেব প্রামাণিক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের চাপেই অসুস্থ হয়ে পড়েন তিনি। মগরাহাট 1 নম্বর ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএলও বাসুদেব প্রামাণিকের কাজ অনেকটাই হয়ে গিয়েছিল, কী কারণে অসুস্থ হলেন সেটা খতিয়ে দেখা হচ্ছে।
রাজীব চৌধুরী, গৌতম মণ্ডল ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, হাওড়ায় বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, একেবারে গুলিবিদ্ধ হলেন এবং গুলি চালিয়ে ধীরে সুস্থে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে দুষ্কৃতীরা চলে গেল। পেছনে কি আমরা জানি না, কিন্তু নিঃসন্দেহে আইন শৃঙ্খলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল এই ভয়ঙ্কর ঘটনা। পরের প্রতিবেদন। মোটর বাইকের পেছনে বসে আসছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। উল্টো দিক থেকে ধীরে সুস্থে হেঁটে আসছিল আততায়ী। তৃণমূল নেতা সামনে আসতেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একের পর এক গুলি। বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ হাড় হিম করা এই ঘটনা ঘটেছে হাওড়ার বালিতে। বাবু মণ্ডল ঋদ্ধি সিদ্ধি, এখানে সামনে ঋদ্ধি সিদ্দিকি লজ আছে, এখানে অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান থেকে পার্টিসিপেট করে বেরোবার সময় এইখান থেকে মোটরসাইকেল করে আসছিলেন এবং যে গুলি করেছে, গুলি করে এই মালির বাগান রয়েছে এই সামনে দিয়ে পালিয়ে গেছেন ভেতরে। আর এই জায়গাতে কাল রাত্রিরে এসে আমি দেখেছি 7-8খানা গুলির খোল ছড়িয়ে আছে, বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছে। গুলিবিদ্ধ দেবব্রত মণ্ডল ওরফে বাবু তৃণমূল পরিচালিত সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গুলিবিদ্ধ হওয়ার পর মোটর বাইক থেকে পড়ে যান তৃণমূল নেতা। রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই হামলাকারীকে ধরার চেষ্টা করেন তিনি, তখন হামলাকারী তাকে লাথি মারে। দেবব্রত মণ্ডল যার মোটর বাইকে চেপে আসছিলেন সেই তৃণমূল কর্মী অনুপম রানারও গুলি লাগে, তবে তিনি সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে চলে যান। যে দুষ্কৃতী আততায়ী তিনি এখানে ওত পেতেছিলেন, ঠিক যে মুহূর্তে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন দেবব্রত মণ্ডল, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অতর্কিতে তার উপরে একেবারে হামলা চালায়। 5 থেকে 6 রাউন্ড গুলি চলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানিয়েছেন, তো 2টি গুলি দেবব্রত মণ্ডলের শরীরে লাগে, একটি হচ্ছে পেটের নিচের দিকে, আরেকটি গুলি লাগে কাঁধের কাছে। তৃণমূল নেতার পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি হামলাকারীর নাম বাসু চৌধুরী, পেশায় তিনিও ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। তাহলে কি সিন্ডিকেট দ্বন্দ্বের জেরেই ফের গোলাগুলি? এর মধ্যে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পশ্চিমবঙ্গের সব জায়গায় যেইখানেই চাপ আছে লোকজনের ফ্ল্যাট কেনা, সেইখানে সব জায়গায় হচ্ছে। মালদাতেও খুন হয়েছে, আজকে হাওড়াতে গুলি চলেছে। তৃণমূল করলে এরপরে মানুষকে মরতে হবে গুলিকে। এরই মধ্যে ভাইরাল হয়েছে এই ছবি, যেখানে ডোমজুড়ে তৃণমূল বিধায়কের ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে অভিযুক্ত বাসু চৌধুরী। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল বিধায়ক। দেখুন, আমি কোনো প্রোগ্রামে গেলে কে পেছনে দাঁড়িয়েছে না কি আমি লক্ষ্য করি? এটা কোনো কথা হলো? আমি এলাকার বিধায়ক হিসেবে কেউ দাঁড়াতেই পারে, সেটা নিয়ে তো আমার বক্তব্য কিছু নেই। 2011 সালের 6ই মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। তার স্ত্রীর দাবি, সিআইডির চার্জশিটে আরো কয়েকজনের সঙ্গে নাম ছিল গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান দেবব্রত ওরফে বাবু মণ্ডলেরও। তপন দত্তের আগে 2009 সালে খুন হন তার ভাই বিজয় কৃষ্ণ দত্ত। সেই মামলায় আবার মূল অভিযুক্ত ছিল বাসু চৌধুরী, বৃহস্পতিবার যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। বাসু চৌধুরী অ্যারেস্ট হয়েছিল 2008 সাল কিংবা 9 সালে। বাসু চৌধুরী অ্যারেস্ট হয়েছিল আমার দেওর বিজয় কৃষ্ণ দত্ত যা মারা গিয়েছিল, সেই হিসাবে বাসু চৌধুরী সেই কেসে অ্যারেস্ট হয়েছিল। ঠিক আছে, তারপরে তো বেরিয়ে এসে তৃণমূলে যোগদান করে। বাসু চৌধুরীর বিরুদ্ধে 2012 সালেও দেবব্রত মণ্ডলকে পার্টি অফিসের ভেতরে ঢুকে মারধরের অভিযোগ উঠেছিল। 13 বছর পর তার বিরুদ্ধেই ফের হামলার অভিযোগ উঠল। গুলিবিদ্ধ তৃণমূল নেতা এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন, অভিযুক্ত এখনো অধরা। এবিপি আনন্দ। একেবারে হাওড়ার এই ঘটনা বিষয়টা কোন দিকে ইঙ্গিত করে? ভোট হোক বা সিন্ডিকেটের লড়াই হোক, মারাত্মক। দেখুন সুমনদা, বালি যে সাপুইপাড়া এই অঞ্চলটাকে আমার জানা আছে, 6 মাস আমি ছিলাম। আমি বলছি আপনাকে যে এটা আমাদের ভাগ্য যে এই জালিয়াতির যে বিভিন্ন রকম ঘটনা উঠে আসে তা নিয়ে আমরা সমালোচনা করি, কিন্তু বোমাগুলি বন্দুকের জালিয়াতিতে সুশান্ত ঘোষ বেঁচেছিলেন, গুলি বেরোয়নি। এর মধ্যে একাধিক ব্যক্তির যেগুলো আলোচনা করেছি, আজকে বালির ক্ষেত্রেও হয়তো বন্দুকের বা গুলির মানে সেইভাবে এফেক্টিভনেস না থাকার জন্য কিন্তু বেঁচে গেছেন। এটা সৌভাগ্য যে জালিয়াতির দুনিয়াতে বন্দুকগুলিতেও বাঁচা যায়। কিন্তু এন্টার এলাকাটা যদি দেখেন তাহলে কিন্তু আমি বলবো যে রাজা রাজা যুদ্ধ করে উলু খাগড়ার পান যায়। এখানে কিন্তু মানে এখানে যারা তৃণমূলের যারা জনপ্রতিনিধি, মানে উচ্চ স্তরের জনপ্রতিনিধি, তাদের একটা প্রভুত্ব কিন্তু বালি অঞ্চলে আছে। বিশেষ করে রেল লাইনের ওই পাটটা, নিশ্চিন্দার ওই অঞ্চলটাতে
এবং এখানে কিন্তু আমি আপনাকে পরিষ্কার করে বলছি যে নির্মাণকে কেন্দ্র করে বিপুল টাকা এবং টাকা বকরার লড়াই, মানে যা বাইপাসের ধারে দেখছি হাওড়াতে বালিতেও তাই, হাওড়ার বালিতেও মানে ওই গল্পই, মানে এখানেও মানে দখলদারি, জমি জমা, বালু পাথর, বরাতি পাওয়া, সিন্ডিকেট রাজ, মানে আমি বলছি সুশাসন কিন্তু দিতে পারেনি সুমনদা। আমি আবারও বলছি সুমন, দেখো এই ঘটনায় আক্রান্ত তৃণমূল কংগ্রেস, দোষী যে সে ধরা পড়বে। কিন্তু আমাদের মনে থাকবে কদিন আগে কৃষ্ণনগরে একটি ঘটনা আমাদের নাড়া দিয়ে গেছিল, একটি বাচ্চা মেয়ে মানে 19 বছর কলেজ পড়ুয়া, তাকে গুলি করা হয়েছিল। তখন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে অভিযোগ উঠেছিল। বাস্তবে কি দেখা গেছিল, উত্তরপ্রদেশে বসে সুপারি কিলার দিয়ে প্ল্যান করা হয়েছিল, আত্মীয়দের নিয়ে আসা হয়েছিল, বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে আজকে তখনও তৃণমূলকে ফ্রেম করা হচ্ছিল। আজকে আক্রান্ত তাদের দায়ী কে হলো? উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ, আজকে ডাবল ইঞ্জিনের রাজ্যে এখানে এসে গুলি চালাচ্ছে, তাহলে অরূপ আমায় ধরে নিতে হবে যে তুমি বিহার থেকে অনায়াসে অস্ত্র এখানে অ্যাসাইনমেন্ট করা যায়। বললো তো পশ্চিমবঙ্গ পুলিশ, তাদেরকে গিয়ে ম্যানেজ করলো তো। গুলিটা চলার পর প্রত্যেকটা 10 কোটি মানুষকে কি পার্সোনালি ইন্ডিভিজুয়ালি সিকিউরিটি দেবে নাকি? সলিলদা সুপার কম হতে পারে, সলিলদা সুপার কম হতে পারে, কিন্তু 10.5 কোটি মানুষকে তো ইন্ডিভিজুয়ালি পুলিশ প্রোটেকশন দিতে পারে না। আমি আবারও বলছি, প্রতিটা ঘটনার ক্ষেত্রে পুলিশ অ্যাকশন নিয়েছে কিনা, ধরা পড়েছে কিনা, তার রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে, এটা শাসক দলের নেতা যদি গুলিবিদ্ধ হয়, ভাবো বিরোধীদের কি অবস্থা। ভোট আসছে তো, ভোট আসছে তো, প্রতিবারই তৃণমূল কংগ্রেসের নেতা রক্ত ঝরে, কর্মীদের রক্ত ঝরে, প্রতিবার ভোট আসে। এবং আপনি প্রশাসন এত অদক্ষ যে শাসক দলের নেতাদেরও বাঁচাতে পারে না। নেতা ছিল সবকে আজকে তৃণমূলের নেতা। আপনি দেখুন বিজেপির সাথে যোগ সাজা হচ্ছে কিনা। সুমনা, আমি ধন্যবাদ জানাবো। মানে কোন সময় তুমি বেশি সুরক্ষিত মনে করো শঙ্কু? মানে অরূপের প্রশ্ন করে আমার প্রশ্ন এটাই হওয়া উচিত যে যখন তৃণমূলে ছিলেন না বিজেপিতে। আমার বক্তব্য হচ্ছে আমি অরূপকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা বোধহয় স্কিপ করে গেছেন, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে। ও বলেছে যে এই রাজ্যের সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়া, পার্সোনালি সুরক্ষা দেওয়া ওর পক্ষে, ওর মানে ওর সরকার 10.5 কোটি মানুষকে ইন্ডিভিজুয়ালি প্রোটেকশন করুক। আমার বড় বড় কথা বলো, আরে ভাই যুক্তি দিয়ে শোনো না, দেখে যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যারা সরাসরি বলছে বাংলার মানুষকে সুরক্ষা দিতে পারবো না, একদম মিথ্যা, তারা এখানে বসে আছে। আমার সময় মানুষকে সুরক্ষা দিতে পারবে, ডায়লগ দেবে। কে কাকে সুরক্ষা দিতে পারছে, কে ব্যর্থ হচ্ছে আমি জানি না, কিন্তু ফ্যাক্ট কি বলছে যে সালিশি সভাতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করা হলো, পিটিয়ে মারা হলো। আরেকটা গোষ্ঠী, দলেরই আরেকটা গোষ্ঠী থেকে অভিযোগ মালদাতে। আমি বলছি এরপরে সত্যি সত্যি বোধহয় প্রশ্ন করার কোনো অবকাশ থাকে না। দেখুন, নদীর চরে চাষের দখলদারি নিয়ে দুই গোষ্ঠীর বিবাদ মেটাতে বসেছিল সালিশি সভা। সেই সালিশি সভাতেই তৃণমূল কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুন, পরে হাসপাতালে মৃত্যু হলো আহত আরও এক তৃণমূল কর্মীর। মালদার কালিয়াচকের এই ভয়ঙ্কর ঘটনায় সামনে চলে এসেছে তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব। মূল অভিযুক্ত শামসুল শেখ রাজনগর বুথের তৃণমূল সভাপতি। ঘটনার সূত্রপাত বুধবার। কালিয়াচকে রাজনগরে জমির দখল নিয়ে দুই গোষ্ঠীর ঝামেলা শুরু হয়। এরপর সালিশি সভা বসে। অভিযোগ, সেই সালিশি সভার শেষের দিকে একরামুল শেখ ও তার গোষ্ঠীর লোকজনের ওপর ধারালো অস্ত্র লাঠি সোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত তৃণমূল নেতা শামসুল শেখ। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে প্রথমেই লাঠি হাতে এক পক্ষের দিকে ছুটে যাচ্ছেন কয়েকজন। কয়েক মুহূর্ত পরেই আবার একদল হামলাকারীকে দেখা যাচ্ছে একইভাবে লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ছোটাছুটি করতে। ঘটনাস্থলেই প্রাণ হারান একরামুল শেখ। পরে রাতে হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মী বাদশা শেখের। এর মধ্যে এই ছবি সামনে এসেছে যেখানে ঘটনার সময় মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি শামসুল শেখের ছেলে উমার ফারুককে হাসুয়া হাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। আর শামসুল সালিশি সবাই কি ওরা অস্ত্র নিয়ে গেছিল? অস্ত্র নিয়েছিল, আমরা খালি কিছু ছিল না, আমাদের কিছু ছিল না, আমরা সালিশ করতে গেছি, আমরা সালিশই চাইছিলাম। নিহত তৃণমূল কর্মীর পরিবারের আরও দাবি 2002 সালেও হামলা চালিয়েছিল অভিযুক্তরা। 2 জন মারা গেছে। 2002 সালে বম নিয়ে মেরে মার্ডার করে ওই কেসে ও বেনামি খালাস পেয়েছে। 2002 সালে আমার ছোট দাদাকে মেরেছিল, ওটা ও মালদা কোর্টে ওকে বেনামি খালাস করে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলেরই দুই কর্মীর মৃত্যু বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। পুলিশ প্রশাসন কিচ্ছু নেই, একটা সমান্তরাল মাফিয়া গুন্ডাদের রাজত্ব চলে।
তৃণমূলের ছোট থেকে বড় অনেক নেতার কোমরে জামা তুললে দেখবেন 9mm পিস্তল সেখানে আছে। পুলিশ জেনেও এদেরকে কিছু করে না, কারণ এদের মাথায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির হাত রয়েছে। এই ঘটনাগুলো পুলিশ সিরিয়াসলি দেখছেন। বিজেপি নিজের স্টেট দেখুক না, বিহার থেকে সব লোক চলে আসছে এখানে ক্রাইম করছে। যারাই ক্রাইম করবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের যে মমতাদির যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তার কাছে রেহাই পাবে না। এখনো পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিজিৎ চৌধুরী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ওয়াক অফ নিয়ে ওরা এতক্ষণ অন ক্যামেরা এবং অফ ক্যামেরা অনেক তর্ক বিতর্ক করলো। দ্রুত আমি খবরের অংশটা দেখাবো যে কেন্দ্রের ওয়াক অফ আইন তা নিয়ে কী পদক্ষেপ নিল রাজ্য সরকার। জেলা শাসকদের উদ্দেশ্যে যে নির্দেশিকাটা গেছে, কি আছে তাতে দেখুন। ডেডলাইন 5ই ডিসেম্বর। তার মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে। সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর। আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াকফ আইনের প্রবল বিরোধিতা করেছেন। आप लोग को दिल में दुख हुआ है वक़्फ़ प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। কিন্তু এখন তৃণমূল সরকারই কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের 8,000-এর বেশি ওয়াকফ এস্টেটের অধীনে থাকা 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে। এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমাদের সরকার মুসলমানকে ইতিম অনাথ ভাবে। ওয়াকফ বোর্ড আজ পর্যন্ত কোনো ভালো মিটিং করেনি, এটা দুঃখের। বলির পাটার মতো চড়িয়ে দিল আর কি। এটা মুসলমানকে বলা হচ্ছে তুমি বিষ খাও। ওয়াকফ বোর্ডের মেম্বাররা কি করেন? ঘাস খান তারা। ওয়াকফ বোর্ড ঘুমোচ্ছিল, নবান্ন নিশ্চয়ই জানতো। সরকার বললেন যে এটা মানা হবে না। তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন, যে তিনি তখন বললেন না, এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে। তাহলে আমি 1 বছর ধরে কেন চিৎকার করলাম, কেন বললাম যেখানে ওয়াকফ নিয়ে কোনো আন্দোলন করা যাবে না, দিল্লিতে যাও আন্দোলন করো, কেন বললাম? মানুষ তাহলে কি ভাববে? তৃণমূল সরকারের অবস্থানের ওপর ক্ষুব্ধ নওশাদ সিদ্দিকী থেকে তোহা সিদ্দিকী। রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল, আমরা কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন? এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন? এতদিন কেন তাহলে বলেননি? কেন্দ্রে বিজেপি সরকার সংখ্যালঘুদের ওয়াকফ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে, মমতা ব্যানার্জি চার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে। ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায়, তখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্টেটমেন্ট শুনতে চাই, তোয়া সিদ্দিকীর স্টেটমেন্ট শুনতে চাই, যারা মমতা ব্যানার্জিকে বলেন যে মুসলিমদের প্রোটেক্টর। আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন। নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে, আমি ওয়াকফ বিলের বিরুদ্ধে, ওটার বিরুদ্ধে আজও আছি আমরা। কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? তাতে বরং ভালো যে গভর্নমেন্ট সেক্টরের যে জমিটা সেটা এনমার্ক হয়ে থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যেসব ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না। আশাবুল হোসেন, সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। নজরুল ইসলাম লিখেছিলেন, জাপটে ধরে ঢেউয়ের ঝুটি, যুদ্ধ জাহাজ চলছে ছুটি। এখন আর কোথাও যুদ্ধ জাহাজ নামুক আর না নামুক, এসআইআরকে ঘিরে গঙ্গাবক্ষে যেন সব পক্ষ একেবারে যুদ্ধ জাহাজ নামিয়ে দিচ্ছেন। কারো অস্ত্র ভুয়ো ভোটার আর অনুপ্রবেশ, তো কারো হাতিয়ার বিহারে ভোট চুরির অভিযোগ। আর প্রতিশ্রুতি পাল্টা প্রতিশ্রুতির তীর ছোঁড়াছুঁড়ি তো আছেই। এখন শেষ পর্যন্ত কার জাহাজ কূলে ভিড়বে আর কার একেবারে জাহাজ ডুবি হবে সে তো বলবেন আপনারা সামনের বিধানসভা ভোটে। তার আগে অ্যানিমেশনে একটু রসিকতা করলাম বলে আবার কেসের জাহাজে তুলে দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
বিস্তীর্ণ দুয়ারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।